হাই হাই বন্ধুরা, আজকে আমি কথা বলবো আমাদের কত টাকা রোজগার থাকা দরকার। তা এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই নিয়ে মানুষের মধ্যে মতভেদ আছে। আমরা যেগুলো পড়াশোনা করেছি কিছু, তাতে অভিজ্ঞতালব্ধ এবং পড়াশোনার এক সংমিশ্রণে আমি এখন বলতে চাইছি যে এই নিয়ে দুটো বিষয় পরিষ্কার আছে। এজ এক্সপেক্টেন্সি, লাইফ এক্সপেক্টেন্সি এবং এজ স্টেজ এই থিওরির উপর নির্ভরশীল। এজ স্টেজ বলতে কি এবং লাইফ এক্সপেক্টেন্সি, লাইফ এক্সপেক্টেন্সি বলতে আমরা কত বছর বাঁচব। ধরুন আমরা যদি 80 বছর বাঁচি, তাহলে আমাদের কত টাকা রোজগার। সেক্ষেত্রে এজ স্টেজ থিওরি বলছে যদি আপনার বয়স 40 হয় এবং আমি 80 বছর বাঁচব, তাহলে আমাকে 40 বছরে 40,000 টাকা কমপক্ষে রোজগার করতে হবে। তাহলে 20 বছরে কি 60,000 টাকা রোজগার করতে হবে? না বন্ধু, সেটা নয়। আমাদের 25 বছরে কত করতে হবে? না, 25 বছরে আমাদের 25,000 টাকা রোজগার করতে হবে, আর 30 বছরে 30,000। এবং এই বৃদ্ধিটা কেন? এই বৃদ্ধিটা কেন কি স্বাভাবিকভাবেই তার এই সময়টাতে বিয়ে হবে এবং 25 থেকে 30-এর মধ্যে যেহেতু বিয়ে হবে, তাহলে তার যে দায় দায়িত্ব সেটা একটু বৃদ্ধি ঘটবে। ফলে বৃদ্ধি ঘটলে যেটা হবে সেটা হচ্ছে তার জন্য খরচ বা ব্যয় এর সংকুলন করতে হবে। এই একটা বিষয়। 40 বছরে 40,000, 30 বছরে 30,000, 25 বছরে 25,000। কিন্তু 20 বছরে না রোজগার করলেও চলবে, কেন কি আমরা তখন বাবার আন্ডারে আমরা থাকছি। তাহলে 50 বছরে কি 50,000? না, 50 বছরে সে রোজগার না থাকলেও চলবে। সেটি হচ্ছে তখন 80 মাইনাস 50 বা 30,000 টাকা হলেও চলবে, এবং 60 বছরে সেটা 20,000 হলেও চলবে। এই জন্যে আমাদের কিন্তু রিটায়ারমেন্টে টাকার পরিমাণটা কমে আসে, আমাদের বাইরের যে এক্সপোজার সেটা কমে আসে। আমাদের হাইয়েস্ট যেটা রোজগার সেটা কত হবে? না, সেটা হবে হাইয়েস্ট রোজগার যেটা হবে সেটা কিন্তু আমাদের 40 বছরে আসতে হবে। সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। আমাদের এই এজ স্টেজ এবং লাইফ এক্সপেক্টেন্সি থিওরি যারা তৈরি করেছেন তাদের বক্তব্য। এখন বক্তব্য হচ্ছে যে 40-এর পর আমাদের 40 বছর পর্যন্ত রোজগার যেমন বাড়ছে, তারপর কি আর তাহলে বাড়ে না? আমাদের জীবনে কিন্তু উল্টোটা হয়। 40 বছরের পর 50 বছরে আরো বৃদ্ধি ঘটে, 60 বছরে তো পুরো বৃদ্ধি ঘটে। এবং 60 বছরের পর যদি চাকুরিরত হয়, তাহলে সেক্ষেত্রে তার পেনশনের অবস্থা আছে।